এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, দৈনিক মুক্ত বাংলা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট স্নায়ু এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর গার্গী মণ্ডল। নমস্কার, স্বাগত জানাই। আমরা আজকে মানুষের মন সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, কিন্তু আমাদের চারপাশে যে ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে, যে ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে, তার জন্য কিন্তু একটা বিষয় অত্যন্ত আলোচনা করা জরুরি, তা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আর ডক্টর মণ্ডল, মানসিক স্বাস্থ্য এই প্রসঙ্গে আপনি আমাদের কিছু অবহিত করুন, এবং এই যে সম্প্রতি যে পালিত হলো মানসিক স্বাস্থ্য দিবস, এর উপকারিতা কী এবং এটার উদ্দেশ্য কী সে সম্পর্কে আপনি আমাদের অবহিত করুন। আচ্ছা, মানসিক স্বাস্থ্য ঠিক শারীরিক স্বাস্থ্যর মতনই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি আমাদের জীবনের অংশ। যেরকমভাবে শরীরে নানা রকম রোগের উপসর্গ দেখা যায়, যেরকম জ্বর হয়েছে, কাশি করেছে, ঠান্ডা লেগেছে, পেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি, এবং শরীর ভালো রাখার জন্যে যেরকমভাবে আমরা নানা রকম নিয়ম পালন করি, যেরকম শীতকালে ঠান্ডা জল খাবে না, উদাহরণস্বরূপ আমি বলছি, বা গরমকালে বেশি ভাজাভুজি মশলাদার খাবার খাবে না, সেরকমই মানসিক স্বাস্থ্যেরও কিন্তু কেয়ার ভীষণভাবে প্রয়োজন, তার যত্ন করা প্রয়োজন। মানসিক সুস্থতা বা মানসিক স্বাস্থ্য বলতে গেলে যেটা বুঝি, যে এটি দিয়ে একটি ব্যক্তি তার নিজের দক্ষতা সম্বন্ধে অবহিত হন। একটি ব্যক্তি তার জীবনের এই ডে টু ডে লাইফ, রোজকার যে দিনচর্চায়, রোজকার জীবনযাপনে যে চাপগুলো আসে, সেগুলোকে তিনি সুষ্ঠুভাবে সামলাতে পারেন এবং সামাজিকভাবে একটি উৎপাদনশীল জীবন তিনি লাভ করতে পারেন। মানে হচ্ছে কি, একটা মানুষ সে যখন বেঁচে আছে, শুধু তো তার খাওয়া ঘুম এটিই তো তার জীবন নয়। নিজেকে ভালো রাখা, ভালোভাবে কাজ করা, সুস্থভাবে খুশি থাকা, এই যে ব্যাপারগুলো, এইগুলোই কিন্তু মানসিক সুস্বাস্থ্যের অঙ্গ। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, এটা হচ্ছে, দেখুন, আজকের দিনেও না মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা খুব একটা কথাবার্তা বলি না, এবং যখন আমরা শুনি যে কারোর হয়তো মানসিক কোনো সমস্যা দেখা দিয়েছে, সেটাকে আমরা যতটা পারি চেপে দেওয়ার চেষ্টা কিন্তু করি, যে ও কিছু না, ডিপ্রেশন হলে আমরা বলি আরে কোনো ব্যাপার না, বাইরে বেরো, ঘোরো ফেরো, ডিপ্রেশন হতেই পারে না, কেন তোমার ডিপ্রেশন। বা যদি অন্য কোনো রকম সিমটম দেখি, মানুষটাকে আমরা ঘরে হয়তো লুকিয়ে রাখি, বন্ধ করে রাখি। অতএব মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও কিন্তু সেইভাবে প্রচার বা লোকজন এখনও এগিয়ে আসেননি। ঠিক এই কারণেই বিশ্ব স্বাস্থ্য মানসিক দিবস আমরা প্রত্যেক বছর 10ই অক্টোবর উদযাপন করি, যাতে মানুষজন আরও সজাগ হন, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে তারা সচেতন হন এবং মানসিক রোগ সম্পর্কে অবহিত হয়ে এগিয়ে আসেন। এই জন্যই এই মানসিক স্বাস্থ্যের বিকাশে পরিবেশ এবং বাড়ির পরিবেশ, এটার কি প্রভাব?
মানসিক স্বাস্থ্য বিকাশের ক্ষেত্রে বাড়ির পরিবার এবং চারপাশের পরিবেশ এর যে এফেক্ট সেটা কিন্তু সুদূর প্রসারী, এবং এর যে ইফেক্টটা সেটা কিন্তু একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করছে সেই সময় থেকেই শুরু হচ্ছে। বাড়িতে তার মা বাবা আছে, সঙ্গে অন্যান্য সদস্য, দাদু ঠাকুমা কাকা পিসি মাসি মেসো যেই থাকুক, এদের সাথে কিন্তু বাচ্চাটির প্রথম ইন্টারাকশন শুরু হচ্ছে। অতএব তাদের আচরণ, তাদের মানসিক যে গঠন, সেগুলো কিন্তু বাচ্চাটির ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে। আমরা দেখেছি একটি বাচ্চা যখন একদম ছোট 2-3 মাস বয়স থেকে সে কিন্তু ধীরে ধীরে সামাজিকভাবে হাসতে শেখে, চেনা লোককে দেখে হাসে, মাকে দেখে হাসে। অতএব তার যে ইমোশন ব্যাপারটা সেটা কিন্তু সেইখান থেকেই তৈরি হচ্ছে। যখন বাচ্চাটি আস্তে আস্তে বড় হচ্ছে, সে হয়তো কিছু করলো, আমার সেটা পছন্দ না, আমরা কি বলি, এটা করবে না, সেটা করবে না, এই যখন বলছি, বা হয়তো কোনো কারণে তার খেলনা ভেঙে গেছে, সে কান্নাকাটি করছে, এইখানে আমরা যদি তাকে বকে দিই, এই কেন চেঁচাচ্ছ, আবার ঝামেলা করছো, বাচ্চাটি কিন্তু ভয় পেয়ে যাবে। সে তার নিজের আবেগ চিনতে পারবে না, শুধু সে শিখবে যে না, এই মানুষটি আমাকে বকে, ভয় পেতে শিখবে। কিন্তু ওখানেই যদি বাড়ির সদস্যরা বাচ্চাটিকে বলতো, আচ্ছা তুমি কাঁদছো, তোমার মন খারাপ, তোমার খেলনা ভেঙে গেছে, ঠিক আছে আবার এনে দেবো, বা কিছু হবে না, আমি আছি, এই যে একটা আশ্বাস যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটি তার ইমোশন, এই আবেগটিকে চিনতেও শিখবে যে আমার এই মুহূর্তে মন খারাপ, দুঃখ হয়েছে, এবং এটার প্রতিকার যে না ঠিক আছে, মা বা বাবা বা যেই হোক আমার সঙ্গে আছে, ভয়ঙ্কর কিছু হবে না। তো এই যে একটা মানে আশ্বস্ত সে যে হলো, সে যে তার ইমোশনকে চিনতে পারলো, এইটা কিন্তু একদম বাড়ি থেকেই শুরু হলো, বাড়ি এবং তারপর খেলার মাঠ, স্কুল থেকেই। তো সেজন্যই আমরা বলি যে এই বাড়ির পরিবেশ, চারপাশের পরিবেশ ভীষণভাবে জরুরি, এবং এই পরিবেশে যদি হিংস্রতা থাকে, মারামারি, চেঁচামেচি, গালাগাল এগুলো যদি থাকে, বাচ্চা কিন্তু সেইগুলোই ছোট থেকে শিখবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটু অন্যভাবে জিজ্ঞেস করতে চাইছি। পরিবারে ধরুন বিভিন্ন জনের মধ্যে মনান্তর থেকেই থাকে, তো কোনো শিশু বা যখন জন্মের পর থেকে বা একটু যখন সে বড় হলো, তখন যখন দেখে যে বাবা মার মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে, এটা তো হয়েই থাকে যে কোনো বাচ্চাকে বাবা বেশি প্রশ্রয় দেন, মা শাসন করেন, আবার কোনো ক্ষেত্রে মা প্রশ্রয় দেন, বাবা শাসন করেন। তাই এই যে বৈপরীত্য, এর জন্য কি মানসিক স্বাস্থ্য বিকাশে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, এটার জন্যে হতে পারে। তার কারণ মনে করুন একটি বাচ্চা সে কিছু চাইছে, ডিমান্ড করছে, যেরকম খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে আজকের দিনে ফোন। হ্যাঁ, হয়তো একজন প্যারেন্ট মানে বাবা বা মা হয়তো দিতে চাইছেন না, অথচ অন্যজন হয়তো বলছে ও কী হবে, বাচ্চা তো দিয়ে দাও। তো এই যে সেটা সে শিখে গেল যে কার কাছে আবদার করলে আমি পাবো, সেইটা কিন্তু পরে ভবিষ্যতে ঝামেলা করবে, কারণ সে জেনে যাচ্ছে কে সফট টার্গেট, এবং পরে দরকার পড়লে সে কিন্তু যিনি সফট নন তার প্রতিও কিন্তু কিছু বিরূপ মনোভাব প্রকাশ করতে পারে। আচ্ছা, আর ধরুন এ প্রসঙ্গে একটু ডিটেলে আমি জিজ্ঞেস করতে গেলে বলি যে এখন বাবা মা সন্ততিকে নিয়ে হয়তো টিভি দেখছেন, এখন টিভি সিরিয়ালগুলোতে কিন্তু যেটা দেখাচ্ছে যে ভীষণভাবে নিজেদের মধ্যে সংকীর্ণতা, দলাদলি, ঝগড়া এবং কনস্পিরেসি, তো এটা তো সেও দেখছে, তা এগুলোও তো একটা বিশাল প্রভাব ফেলছে। হ্যাঁ, এগুলোও ফেলছে, এবং এখানে আমি অ্যাডভাইস করব যে এই সিরিয়ালগুলো তো সাধারণত বড়দের, এখনও বাচ্চাটির যেখানে মানসিক বিকাশ সম্পূর্ণ হয়নি, কারণ মানসিক বিকাশ এটা একটা অনেক সুদীর্ঘ প্রক্রিয়া, শুধু তো হাঁটতে শিখছি, কথা বলতে শিখছি এটা নয়, সেখানে সোশ্যাল বা সামাজিক বিকাশ, বুদ্ধির বিকাশ, মরালিটির বিকাশ, যৌন বিকাশ, অনেক ব্যাপার আছে। তো সেখানে একটা অ্যাডাল্ট সিরিয়াল যেখানে একটি সংসারের এই ছোটোখাটো ইন্ট্রিকেট জিনিসগুলো দেখাচ্ছে, সেই ব্যাপারগুলো আমি বলবো বাচ্চার সামনে না দেখাই ভালো। এবং একটি বাচ্চাকে বড় করার জন্যে আমার মনে হয় তাকে যেন একটি সুষ্ঠু আমরা পরিবেশ দিই, যেখানে খেলাধুলো আছে, যেখানে আনন্দ আছে, পজিটিভ জিনিসপত্র আছে। সংকীর্ণতার মধ্যে যতটা পারি আমরা, মানে সিরিয়াল তো নয়, আমাদের পরিবারেই অনেক কিছু নেগেটিভ ব্যাপার আছে, সেটা থেকেই যতটা পারি দূরে রাখার চেষ্টা করব। সেখানে জোর করে সিরিয়ালের সামনে কেন ওই করা, সেই সময় বরং বাচ্চাটিকে আমি অন্য কাউকে দিয়ে
বলতে পারি যে এখন তুমি আঁকো, বা তোমার সাথে আমি আঁকতে বসলাম, বা মা যখন সিরিয়াল দেখছে অন্য কেউ বাচ্চাটির সাথে বসলেন। আর যদি বাচ্চার সাথেই সিরিয়াল দেখতে হয় তাহলে সেই রকম কিছু দেখুন যেটা বাচ্চাও এনজয় করবে, আপনিও করবেন, সেই টাইপের কিছু। এ প্রসঙ্গে একটা কথা এলো, মানসিক বিকাশ এবং বুদ্ধির বিকাশ। হ্যাঁ, যে এই দুইয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কি? আচ্ছা, ডিফারেন্স যেটা হচ্ছে, দেখুন মানসিক বিকাশ সেই কথাটির মধ্যে অনেক রকম বিকাশ কিন্তু মানে অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বুদ্ধির বিকাশ রয়েছে, সামাজিক বিকাশ আছে, যৌনতার বিকাশ আছে, মরালিটির বিকাশ আছে, সেলফ এস্টিম বা নিজের আত্মবিশ্বাস, এতগুলো বিকাশ আছে। সেগুলো সব কিছু মিলেই আমরা মানসিক বিকাশ বলি। এক্ষেত্রে আমি বুদ্ধির বিকাশ কাকে বলে যদি সেটা বলি, তো দেখুন সাধারণভাবে আমরা ভাবি পরীক্ষায় কতগুলো নম্বর পেলাম, কত র্যাঙ্ক করলাম, এই দিয়ে অঙ্কে কত কি পেলাম, এই দিয়ে আমার বুদ্ধির পরিচয় হয়ে গেল। কিন্তু বাস্তবে সেটা নয়। বুদ্ধির বিকাশ মানে হ্যাঁ, ভাষার জ্ঞান, অঙ্কর জ্ঞান এগুলো তো দরকার, পড়াশোনা দরকার, স্ট্রিক্ট কম্পিটিশন হয়তো দরকার নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে চিন্তা, যুক্তি, কল্পনা এইগুলোও কিন্তু দরকার। অতএব শুধু মুখস্থ করে নম্বর পেয়ে এলাম এটা কিন্তু পরে বাস্তবিক জীবনে খুব একটা সাহায্য করবে না। বরং যদি ছোট থেকে আমরা শেখাতে পারি বাচ্চাকে স্কুলে পড়ানোর সময় যে কোনো কিছু দেখে সেটা নিয়ে কি ভাবছো, বা কোনো একটা সমস্যার প্রবলেম সলিউশন আর কি কি হতে পারে, মানে প্র্যাকটিক্যাল ওয়ে যেগুলো বলা হয়, সেইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাই সেইটা কিন্তু তার বুদ্ধির বিকাশে অনেকটা সাহায্য করবে। আর না হলে আলটিমেটলি যেটা হবে ওই তোতা পাখি রবীন্দ্রনাথের, যে শুধু কাগজ মুখে ভরে গেলাম, আলটিমেটলি সে আর গানও গাইলো না, কিছুই হলো না, সেটা যেন না হয়। আচ্ছা, আরেকটা জিনিস, শরীরে যখন যৌবনের প্রারম্ভ, সেই সময়টা ছেলেমেয়েরা অনেকভাবে মিসগাইডেড হয় এবং কিছু খারাপ সংসর্গের পাল্লায় পড়ে যায়। তা এই মানসিক বিকাশটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কার ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করছেন, যাতে তারা কোনোভাবে বিপথে চালিত না হয়? অবশ্যই তার মা বাবা বা অভিভাবক যিনি আছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। যেভাবে আমরা একটি বাচ্চাকে একদম ছোট থেকে চেনাই, এটা তোমার চোখ, এটা নাক, এটা পেট, এটা কান, ঠিক একইভাবে যেন আমরা তাকে তার যৌনাঙ্গগুলোও চেনাই, এবং যখন সেগুলো ম্যাচিওর হচ্ছে ধীরে ধীরে, বাচ্চাটি যখন বড় হচ্ছে, সেইগুলো যেন সেই সম্বন্ধে আমরা তাকে অবহিত করি। লজ্জা পেয়ে গেলে হবে না। এবং শুধু এইটাই নয়, এগুলোর সাথে আমাদেরকে বাচ্চাকে এটাও গল্পের ছলে বলে দিতে হবে যে তার যৌনতা সম্বন্ধে সে নিজে কি ফিল করে, একটি ছেলে না একটি মেয়ে, সে ছেলের মতো ফিল করছে না মেয়ের মতো, তার যৌনতাটা কী রকম, এবং সে কার প্রতি আকর্ষিত হচ্ছে, ছেলের প্রতি না মেয়ের প্রতি বা না দুজনের প্রতি, এইটা নিয়েও তাকে আমাকে বলতে হবে, সে যেন পরিষ্কারভাবে বোঝে। এর সঙ্গে আমাকে বলতে হবে যৌন জীবনের নিরাপত্তা বিষয়ের ব্যাপারগুলো, অন্য মানুষটির রেসপেক্ট, অন্য মানুষটির বাউন্ডারি, এই ব্যাপারগুলো, এবং সর্বশেষে সেফ সেক্স প্র্যাকটিসেস। এই আলোচনাগুলো আমার মতে টিনেজ বা আরও ছোটো বয়সে যাদের পিউবার্টি হচ্ছে সেই সময় থেকেই করা উচিত। আমাদের সমস্যা যেটা হচ্ছে, এগুলো কিন্তু আমরা লজ্জা পেয়ে রাগঢাক করে যাই, কিছুই বলি না। তো স্বাভাবিকভাবেই সেজন্যে এরা তখন ইনফরমেশন গ্যাদার করছে ফোন থেকে, বন্ধুবান্ধব থেকে, বা আজকাল পর্ন সাইট থেকেও করছে, এবং সেটা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই ভুলভাল লোকের খপ্পরে পড়ে যাচ্ছে, মিস ইউজড হচ্ছে। যদি প্রথম থেকে আমরা এগুলো বলে রাখি তাহলে এই বিপদগুলো অনেকটাই আমাদের এড়ানো যায়। সুষ্ঠু সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ম্যাডাম যে কথাগুলো বললেন এইটা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আজকের এই সাক্ষাৎকারের শেষ প্রশ্ন যেটা করব, যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ধর্ষণ, খুন, রাহাজানি খুবভাবে বেড়েছে, ভীষণভাবেই বেড়েছে, এবং সবথেকে দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে শিশুরাও এর থেকে রেহাই পাচ্ছে না। এই যে বিকৃত মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, সেটা কি যে ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছেন তার বিকৃত মানসিকতা ছোট থেকেই তৈরি হয়ে আছে, নাকি না পরিস্থিতির শিকার? বা মানসিক স্বাস্থ্য গঠনে যদি সঠিক ভূমিকা নেওয়া হয় তাহলে কি সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলা যেতে পারে? হ্যাঁ, রেপ একটি জঘন্য ঘৃণ্য অপরাধ,
এবং রেপ ব্যাপারটা দেখুন, মানে শুধু যে মহিলা বা মহিলা শিশুদের সাথেই হচ্ছে এটা নয়, ছেলেদের সাথেও কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট আজকাল হচ্ছে এবং বেশ সেটা যথেষ্টই প্রিভেলেন্ট। কারণ যদি বলেন, শুধু যৌন আকাঙ্ক্ষা থেকে এটা হচ্ছে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু মানসিক এবং সামাজিক কারণ। মানসিক কারণগুলো যদি বলি তাহলে সেখানে একটা মানে পাওয়ার বা কন্ট্রোল করার একটা ইচ্ছে প্রবলভাবে থাকছে যিনি করছেন এই কাজটা তার মধ্যে। হয়তো দেখা গেছে যে মানুষটার বিশেষ কোনো পাওয়ার নেই বা তিনি হয়তো নিজে হীনমন্যতায় ভোগেন এবং তিনি দেখে নিয়েছেন এইভাবেই একটি দুর্বল, মানে যে মানুষটি তার থেকে দুর্বল, একটি বাচ্চা বা হয়তো মহিলার ক্ষেত্রেও কখনো কখনো যদি এটি করা হয়, তাহলে সেই সেক্সুয়াল অ্যাসল্টটা দিয়ে উনি সেই মানুষটার ওপর, ভিকটিমের ওপর পাওয়ার ফলাতে পারবেন। এইটা একটা বড় কারণ। এটা ছাড়াও হঠাৎ করে একটা রিভেঞ্জ নেওয়ার যদি তার ইচ্ছে হয়, কোনো হয়তো পুরনো রাগ ছিল বা কিছু শত্রুতা আছে তার সাথে বা তার পরিবারের সাথে, সেইটার জন্যে তার প্রতিশোধ নেওয়ার জন্যেও অনেক ক্ষেত্রে মানুষ এটা করে বসে। এটা ছাড়া পার্সোনালিটি তো বটেই, কিছু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি এগুলো থাকে যারা অন্যকে শাস্তি দিয়ে অন্যকে মানে ক্ষতি করে তারা খুশি হয়, এরকম থাকে। কিছু মানুষ আছে হয়তো নেশা করে প্রচণ্ড, নেশার ঘোরে এসব করে ফেললো, হয়তো তার হিতাহিত জ্ঞান সেই সময় অতটা ছিলই না। এগুলো তো গেল সাইকোলজিক্যাল বা মানসিক কারণ। সামাজিক কারণ যদি বলি, যেসব সমাজে বা যেসব বলুন মানে জায়গাতেই এরকম একটা ব্যাপার রয়েছে যে পুরুষ মানেই হচ্ছে যে সে ভীষণ একটা মানে স্ট্রং সবল একজন মানুষ আর মহিলা মানেই দুর্বল, বা হয়তো যেখানে রেপ বা সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে সেখানে যে ভুগছে, যে ভিকটিম, হয়তো তার ফরে কেউ দাঁড়ায় না বা সেটাকে চাপা দিয়ে দেওয়া হয় যে এই খবরগুলো বাইরে বলো না, বা হয়তো দেখা যাচ্ছে সেখানে আইন কানুনের ঘাটতি আছে, যে লোকটা রেপ করছে বা যে অ্যাসল্ট করছে হয়তো আইন সেইভাবে ভিকটিমকে প্রোটেক্ট করতে পারছে না, আইনের ফাঁক দিয়ে সে গলে যাচ্ছে। তো এই সব সামাজিক কারণগুলোর জন্যেও কিন্তু এই রেপ বা সেক্সুয়াল অ্যাসল্ট ব্যাপারগুলো হয় এবং একইভাবে খুন, রাহাজানি এগুলোও আসছে। সবশেষে বলবো যে মানসিক সুস্বাস্থ্যের কোনো মানে আছে কি না এইগুলো প্রিভেন্ট করার জন্যে, নিশ্চয়ই আছে, রোল আছে। যদি আমরা ছোট থেকেই আমরা বাচ্চাদেরকে এটুকু বোঝাই যে ছেলে মেয়ে একই, শুধু এই পাওয়ারের ব্যাপার নয়, মানে এইগুলো যদি আমরা বোঝাই এবং তার সঙ্গে যদি আমরা যারা অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা যাদের মধ্যে, বাচ্চাদের বা মহিলাদের, তাদের যদি আমরা ছোট থেকে, যখন তারা ছোট তখন আমরা যদি গুড টাচ ব্যাড টাচ নিয়ে শেখাই, বা যদি শেখাই কেউ যদি ভয় দেখায় আমাকে এসে বলো, বা যেগুলো আমি বললাম যে তারা এগুলো তখনই বুঝতে পারবে যদি তাদের যৌন বিকাশটাতে আমরা হেল্প করি, যে আমরা চিনতে শেখাই যে এটা ঠিক এটা ভুল। তো এগুলো আমাদের শেখাতে হবে, তাহলে হয়তো অনেকাংশেই আমরা সমস্যাটা শুরুতেই ট্যাকেল করতে পারবো। আর এগুলো শেখালে যদি এই ব্যাপারগুলোই আমরা সমাজে সবাইকে বলি, হতে পারে হয়তো রেপ করার যে মনোভাব সেটাও হয়তো কিছুটা কমতে পারে। আমরা ডক্টর মণ্ডলের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কিছু মতামত পেলাম। আমরা আশা করব সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের সকলেরই একটা প্রয়াস থাকবে। এবং আচ্ছা, আমি একটা কথা একটু ইন্টারাপ্ট করছি শেষকালে। এই যে যৌন বিকাশের কথা যেটা হলো, এখানে দেখা গেছে যেসব দেশে ছোট থেকেই এগুলো নিয়ে কথা হচ্ছে, সেখানে যেরকম ফিনল্যান্ড আমরা জানি বা নেদারল্যান্ডস, এখানে কিন্তু টিনেজ প্রেগনেন্সি এইটার কিন্তু এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বাচ্চাদের মধ্যে, টিনেজদের মধ্যে এটা কিন্তু অনেক কম দেখা গেছে। কারণ কি, এরা জানে এইসব ব্যাপারগুলো, এরা হয়তো কন্ডোম ইউজ করে, মানে সেফ সেক্স প্র্যাকটিস করে। তো সেক্ষেত্রে এদের দেশে কিন্তু টিনেজ প্রেগনেন্সি এই ব্যাপারগুলো অনেক অনেক কম। আপনার সঙ্গে আলোচনার বিভিন্ন জিনিস যা উঠে এলো, এখান থেকে আমার হঠাৎই মনে হচ্ছে যে স্কুলে যেমন এখন ক্যারাটে ক্লাস বা ব্যায়ামের ক্লাস চালু হয়েছে, স্কুলে যদি প্রত্যেকটি বিদ্যালয়ে যদি এই ধরনের মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য প্রতি মাসে একবার করে কর্মশালা করা হয়, কিংবা কাউকে বলা হয় দায়িত্ব নিয়ে বোঝাতে ছাত্রছাত্রীদের, তাহলে কি ভালো হতে পারে? হ্যাঁ, একদমই, এটা ভীষণ একটা উপকারী ব্যাপার হবে। এবং সেখানে আমরা তো বলবো
ইফ পসিবল মানে গার্জেনরাও যেন আসেন, কারণ তাদেরও জানা দরকার কিভাবে তারা বাড়িতে বাচ্চাদের সাথে তাদের আচার ব্যবহার করবেন, কিভাবে তারা গাইড করবেন। এটা খুবই ভালো উদ্যোগ যদি নেওয়া যায়। আমরা অনেক মূল্যবান মতামত পেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। নমস্কার।